প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মিলন কৃষ্ণ দাস, সহকারী শিক্ষক, কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদর, বাগেরহাট। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর বিষয় পৌরনীতি ও নাগরিকতা অধ্যায় চতুর্থ এর একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমার আলোচনার বিষয় রাষ্ট্রের ধরন বা রাষ্ট্রের শ্রেণী বিভাগ। তাহলে আমি আজ আলোচনা করব রাষ্ট্রের শ্রেণী বিভাগ নিয়ে। তাহলে তার আগে জেনে নিই রাষ্ট্র হচ্ছে কি। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর এই সরকার রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান। তাহলে রাষ্ট্র গঠনের অন্যতম উপাদানটা কি হলো? সরকার। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান হচ্ছে আমাদের সরকার। সরকার মূলত রাষ্ট্রের মুখপাত্র হিসাবে কি করে? দেশ পরিচালনা করে এবং রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদার ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের কি দেখা যায়? সরকার ব্যবস্থা দেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন দেখব বিভিন্ন দেশে আসলে রাষ্ট্রের ধরনটা কিরকম বা রাষ্ট্রের শ্রেণী বিভাগটা কিরকম, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজ আমাদের আলোচনার বিষয় রাষ্ট্রের শ্রেণী বিভাগ বা রাষ্ট্রের ধরন। রাষ্ট্রের ধরন। তাহলে আমরা অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয়টি ভাগে ভাগ করতে পারি? দুইটি ভাগে ভাগ করতে পারি। তাহলে অর্থনীতির দৃষ্টিতে রাষ্ট্রকে কয়টি ভাগে ভাগ করতে পারে? দুটি ভাগে। তাহলে কি কি? একটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, অন্যটা কি? অন্যটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে আমরা এখানে একটু লেখার চেষ্টা করি অর্থনীতির ভিত্তিতে। ভিত্তিতে তাহলে রাষ্ট্র কয় ধরনের? দুই ধরনের। এক হচ্ছে কি পেয়েছি? পুঁজিবাদী রাষ্ট্র। এক নম্বর আমরা কি পেয়েছি? পুঁজিবাদী রাষ্ট্র। দুই নম্বরে কি পেয়েছি? সমাজতান্ত্রিক রাষ্ট্র। পুঁজিবাদী, দুই হচ্ছে সমাজতান্ত্রিক। তাহলে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার ক্ষমতার উৎস অনুযায়ী রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়? ক্ষমতার উৎস অনুযায়ীও রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে ভাগ দুটি কি কি? একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, একটা হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। তাহলে ক্ষমতার উৎস। উৎসের ভিত্তিতে তাহলে কি পেয়েছি? একটা হচ্ছে গণতান্ত্রিক, দ্বিতীয়টি আমরা কি পেয়েছি? একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, অন্যটি হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। তাহলে একনায়ক তান্ত্রিক রাষ্ট্র। এটা গেল ক্ষমতার উৎস অনুসারে। এবার আমরা চলে যাব 3 নম্বর, ক্ষমতা বন্টনের নীতি অনুসারে আবার রাষ্ট্রকে কটি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এক কেন্দ্রিক রাষ্ট্র,
অন্যটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। তাহলে বন্টনের ভিত্তিতে ক্ষমতার বন্টন, ভিত্তিতে তাহলে আমরা কি পেয়েছি, একটা হচ্ছে এক কেন্দ্রিক রাষ্ট্র, তাহলে এক কেন্দ্রিক রাষ্ট্র। দ্বিতীয়টি আমরা কি পেয়েছি, দ্বিতীয়টি আমরা পেয়েছি যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, তাহলে যুক্তরাষ্ট্রীয়। তাহলে প্রথমটা আমরা পেয়েছি অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটি পুঁজিবাদী রাষ্ট্র, অন্যটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। দ্বিতীয়টি পেয়েছি ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, অন্যটি হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। পরেরটা আমরা কি পেয়েছি, ক্ষমতার বন্টনের ভিত্তিতে রাষ্ট্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা পেয়েছি কি এক কেন্দ্রিক রাষ্ট্র, অন্যটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। এবার উত্তরাধিকারের ভিত্তিতে রাষ্ট্রকে উত্তরাধিকার, এবার উত্তরাধিকারের রাষ্ট্র ভিত্তিতে আমরা রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করতে পারি, এক ভাগে। সেটা হলো রাজতন্ত্র, একটা আছে, তাহলে কি হবে ওটা, রাজতন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রাজতন্ত্রকে আবার কি করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। এই রাজতন্ত্রকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে। একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, এই রাজতন্ত্রকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে। তাহলে রাজতন্ত্র, রাজতন্ত্রের ভিত্তিতে তাহলে কয় ভাগে ভাগ করতে পারে, দুই ভাগে। একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, অন্যটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। তাহলে নিয়মতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, দ্বিতীয়টা হচ্ছে নিরঙ্কুশ। নিরঙ্কুশ রাজতন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমরা উদ্দেশ্যর ভিত্তিতে রাষ্ট্রকে আবার এক ভাগে ভাগ করা যায়, উদ্দেশ্য, ভিত্তিতে রাষ্ট্র হচ্ছে এক ধরনের কি জনকল্যাণমুখী রাষ্ট্র। তাহলে কি জনকল্যাণমুখী বা জনকল্যাণমূলক রাষ্ট্র, তাহলে জনকল্যাণমূলক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আবার প্রথম থেকে একটু বলার চেষ্টা করি রাষ্ট্রের ধরন। তাহলে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে আমরা দুভাগে ভাগ করেছি, তাহলে একটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, দ্বিতীয়টা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। এবার ক্ষমতার উৎসের ভিত্তিতে আমরা রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, অন্যটা হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। এবার ক্ষমতা বন্টনের ভিত্তিতে আমরা রাষ্ট্রকে আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এক কেন্দ্রিক রাষ্ট্র, অন্যটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। এবার উত্তরাধিকারের ভিত্তিতে রাষ্ট্রকে আমরা এক ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে কি রাজতন্ত্র, সেটা কি রাজতন্ত্র।
তাহলে এই রাজতন্ত্রের ভিত্তিতে আমার রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। তাহলে একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, অন্যটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। এবার আমরা চলে যাই উদ্দেশ্যের ভিত্তিতে আসলে রাষ্ট্রকে কয়টি ভাগে ভাগ করা যায়? এক ভাগে, সেটা হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র। ক্লিয়ার? তাহলে একদম সোজা। তাহলে আমরা এই কটা রাষ্ট্রের উৎস পেয়েছি এবং এখানে রাষ্ট্রের আমরা এই কটা ভাগ আমরা পেয়েছি। তাহলে আমাদের রাষ্ট্রের ধরনটা আসলে কয় রকমের হতে পারে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে রাষ্ট্রের শ্রেণী বিভাগ, রাষ্ট্রকে আমরা মোটামুটি কয়টি শ্রেণী নিয়ে আলোচনা করতে পারি? রাষ্ট্রের ধরনটা আসলে 10 ধরনের হবে। তাহলে রাষ্ট্রের ধরন কয় ধরনের হবে? 10 ধরনের, বা রাষ্ট্রের শ্রেণী বিভাগ 10 ধরনের। এবার আমরা এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করব। তাহলে প্রথমে আছে কি আমাদের পুঁজিবাদী রাষ্ট্র। তাহলে পুঁজিবাদী রাষ্ট্রটা আসলে কাকে বলে? এই পুঁজিবাদী বলতে সেই রাষ্ট্রকে বোঝায় যে রাষ্ট্রের মালিকানায় কারা থাকে? সাধারণ নাগরিকরা থাকে। এই সাধারণ মালিকরা থাকে এই পুঁজিবাদী রাষ্ট্রের মালিকানায়, এবং এই সরকার ব্যবস্থা উৎপাদনের উপাদান সমূহ, যেরকম আমরা যদি ধরি শ্রম, ভূমি, মূলধন ব্যবস্থাপনা, এইগুলো কি থাকে? ব্যক্তিগত মালিকানায় থাকে। ব্যক্তিগত মালিকানা বলতে আমরা এগুলো নাগরিকদের নিজেদের তত্ত্বাবধানে এগুলো থাকে, এবং এর উপর কি হয়? সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই রাষ্ট্রকে আমরা কি বলবো? পুঁজিবাদী রাষ্ট্র। বোঝা গেল? একদম সহজ। আমরা চলে যাব দ্বিতীয়টায়, সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই পুঁজিবাদী রাষ্ট্রের সম্পূর্ণ বিপরীত হচ্ছে এই সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে সমাজতান্ত্রিক রাষ্ট্রটা আসলে কাকে বলে? সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে আমরা সেই ধরনের রাষ্ট্রকে বোঝাই যেখানে ব্যক্তি মালিকানা স্বীকার করে না। কে স্বীকার করে না? সরকার ব্যক্তি মালিকানা স্বীকার করে না, এবং কি সেখানে উৎপাদনের উপকরণ রাষ্ট্রীয় মালিকানায় থাকে, এবং রাষ্ট্রের সমস্ত উৎপাদন বন্টন কে পরিচালনা করে? রাষ্ট্র পরিচালনা করে। এবং এই পুঁজিবাদ এবং এই ধরনের রাষ্ট্রে একটি মাত্র দল থাকে। আর কি থাকে? রাষ্ট্রীয় যত গণমাধ্যম আছে এবং যত সে দেশে যত ধরনের গণমাধ্যম আছে এগুলো সবই রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, এবং বিরোধী দলের কোনো প্রচার অভিযানের কোনো সুযোগ থাকে না। তার মানে বিরোধী দলের এখানে কোনো মূল্যই দেওয়া হয় না। তাহলে এটা কি রাষ্ট্র? এটা হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। তার মানে আমরা যদি নিজেদের মতো করে বলার চেষ্টা করি, সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রের সমস্ত মালিকানা কার হাতে থাকে? সরকারের হাতে থাকে। এখানে সাধারণ জনগণের উৎপাদন বা বন্টনের সবকিছুই কে নিয়ন্ত্রণ করে? রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। দেশের যে গণমাধ্যম আছে সেগুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, এবং এখানে বিরোধী দলের কোনো কি থাকে না? প্রচার অভিযানের কোনো সুযোগ থাকে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে আমরা অর্থনৈতিক ভিত্তিতে দুটো রাষ্ট্র পেয়েছিলাম, একটা পুঁজিবাদী রাষ্ট্র, একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই দুটো গেল। তারপরে আমরা ক্ষমতার উৎসের ভিত্তিতে একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র আর একটা একনায়কতান্ত্রিক রাষ্ট্র। এবার চলে যায় আসলে গণতান্ত্রিক রাষ্ট্রটা বলতে কাকে বলে? মানে যে শাসন ব্যবস্থায় কি ক্ষমতা রাষ্ট্রের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে। মানে যে শাসন ব্যবস্থায় ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? জনগণের হাতে ন্যস্ত থাকে, তাকে কি বলে? তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। তার মানে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎসে কারা থাকবে? জনগণ। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসন কার্যের কি জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারে, এবং সকলে মিলে কি করে? সরকার গঠন করে। সেই আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তি কি? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল।
তার মানে হচ্ছে কি, গণতন্ত্র হলো জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা, এটাই হলো গণতান্ত্রিক রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এবার চলে যাব একনায়কতান্ত্রিক রাষ্ট্রে। তাহলে একনায়কতান্ত্রিক রাষ্ট্রটা আসলে কি? একনায়কতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে এক ধরনের কি স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা। এখানে কি থাকে? স্বেচ্ছাচারী, মানে যা যা ইচ্ছে তাই, মানে এর সকল ক্ষমতার উৎসে কে থাকে? একজন থাকে, একজন শাসক থাকে। এখানে কোনো দল বা শ্রেণী থাকার কোনো সুযোগ নেই। এই শাসন ব্যবস্থায় কি করে? নেতা দলের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠে এবং এই ব্যবস্থায় শাসক কারো কাছে কোনো জবাবদিহি করতে বাধ্য থাকে না। এটা হলো একনায়কতান্ত্রিক, মানে একাই সর্বময় ক্ষমতার উৎস এবং একজনকেই কি করে? সে তার নিজের ইচ্ছায় স্বেচ্ছাচারী শাসক হিসেবে পরিগণিত হয় এবং সে কারো কাছে কি করে না? জবাবদিহি করতে বাধ্য থাকে না। এটা হলো একনায়কতান্ত্রিক রাষ্ট্র। এবার আমরা চলে যাই ক্ষমতার বন্টনের ভিত্তিতে। রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করেছিলাম আমরা? দুই ভাগে। একটা কি এককেন্দ্রিক রাষ্ট্র, আর একটা কি যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। তাই এককেন্দ্রিক রাষ্ট্রটা কি? এই ব্যবস্থায় শাসন কি, এই ব্যবস্থায় রাষ্ট্রের শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে। এই শাসন ব্যবস্থা কি থাকে? কেন্দ্রের হাতে থাকে, কিন্তু কিছু পরিমাণে ক্ষমতা কার হাতে থাকে? অঞ্চলের হাতে থাকে। এই ধরনের শাসন ব্যবস্থা কি এককেন্দ্রিক রাষ্ট্রে দেখা যায়। তাহলে কি কিছু সংখ্যক ক্ষমতা কার হাতে থাকে? অঞ্চলের হাতে থাকে এবং বাদবাকি যে সব ক্ষমতা আছে সেগুলো থাকবে কেন্দ্রের হাতে। এ ধরনের রাষ্ট্রকে আমরা কি বলবো? এককেন্দ্রিক রাষ্ট্র। এবার চলেছে আমরা যুক্তরাষ্ট্রীয়। যুক্ত মানে যুক্ত করা, মানে যুক্তরাষ্ট্র এই ব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করবে। কি করবে? যুক্তরাষ্ট্র মানে একাধিক অঞ্চলকে একসাথে যুক্ত করবে, একাধিক প্রদেশকে একসাথে যুক্ত করে কি করবে? একটি সরকার গঠন করবে। সরকার গঠন করার পরে কি করবে? কেন্দ্রের শাসন কার্যের সুবিধার জন্য সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশ বা অঞ্চলের মধ্যে কি করবে? তারা ক্ষমতা বন্টন করবে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। বোঝা গেল? তাহলে আমি আবারও বলি, যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র হলো একাধিক অঞ্চল বা প্রদেশের মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করবে এবং কেন্দ্রের শাসন কার্যের সুবিধার জন্য কি করবে? সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও কি করবে? প্রদেশ ও এই অঞ্চলের মধ্যে ক্ষমতা বন্টন করবে। এটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। বোঝা গেল? তাহলে আমরা চাই উত্তরাধিকারের ভিত্তি রাজতন্ত্র। উত্তরাধিকারের ভিত্তিতে আমরা প্রথমে পেয়েছি রাজতন্ত্র। এই রাজতন্ত্রের আবার আমরা দুটো ভাগ পেয়েছি, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, একটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। তাহলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রটা কি? এই ধরনের নিয়ম অনুযায়ী কি হয়? রাষ্ট্রের রাজা বা রানীর উত্তরাধিকার সূত্রে বা নিয়মতান্ত্রিক ভাবে রাষ্ট্রের প্রধান নিযুক্ত হয়, মানে নিয়মতান্ত্রিক ভাবে, যেমন রাজার ছেলে রাজা, এরকমের উত্তরাধিকার সূত্রে তারা কি হয়? রাষ্ট্রের প্রধান নির্বাচিত হন। কিন্তু রাষ্ট্রের প্রকৃত ক্ষমতায় কারা থাকে? জনগণ তাদের নির্বাচিত করে। এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাষ্ট্র। এবার আসি নিরঙ্কুশ রাষ্ট্র। নিরঙ্কুশ রাষ্ট্রটা আসলে কি? এই ধরনের রাষ্ট্রে রাজা বা রানী কি করবে? রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হবে। এই নিরঙ্কুশ রাষ্ট্রে রাজা বা রানী সেই রাষ্ট্রের নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হবে এবং এই শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। তার মানে নিরঙ্কুশ রাষ্ট্রে জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ নাই, কিন্তু নিয়মতান্ত্রিক রাষ্ট্রে উত্তরাধিকার সূত্রে রাজা নির্বাচিত হবে এবং তিনি দেশের প্রধান হবেন, কিন্তু এটা হবে গণতান্ত্রিক উপায়ে। কিন্তু নিরঙ্কুশ রাষ্ট্রে গণতন্ত্রের কোনো কি বালাই নেই, মানে এখানে গণতন্ত্র উপেক্ষিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা চলে যাই লাস্টে উদ্দেশ্যের ভিত্তিতে। রাষ্ট্র কি? জনকল্যাণমূলক রাষ্ট্র। এই জনকল্যাণমূলক রাষ্ট্রটা আসলে কি? জনকল্যাণমূলক রাষ্ট্র যে রাষ্ট্রে জনগণের দৈনন্দিন কি চাহিদা পূরণের জন্য
কল্যাণমূলক কাজ করে থাকে, তার মানে যে রাষ্ট্র মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য যে জনকল্যাণমূলক কাজ করে থাকে তাকে কি বলা হয়? জনকল্যাণমূলক রাষ্ট্র। তাহলে এই জনকল্যাণ বলতে আমরা কি কি কাজ বুঝে থাকি? যেরকমের বেকারদের কি ভাতা প্রদান, তারপরে বিনা খরচে শিক্ষা ব্যবস্থা করা, তারপরে চিকিৎসা ব্যবস্থা করা, এগুলোই আসলে জনকল্যাণমূলক কাজের আওতাভুক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এখানে মোট 10টি রাষ্ট্র নিয়ে আলোচনা করেছি এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কিছু প্রশ্ন নিজেদের মধ্যে বলার চেষ্টা করি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো উত্তরাধিকারের ভিত্তিতে আসলে রাজতন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা যায়? তাহলে রাজতন্ত্রকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। তাহলে একটা কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, অন্যটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো আসলে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি? তাহলে অর্থনীতির ভিত্তিতে আমরা রাষ্ট্রকে দুটি ভাগে ভাগ করতে পারি। তাহলে ভাগ দুটি কি কি? একটি পুঁজিবাদী রাষ্ট্র, অন্যটি হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের একটি বাড়ির কাজ দিব। কাজটি হলো, আমরা এই যে কয়টি রাষ্ট্রের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম, এই শ্রেণী বিভাগগুলোর মধ্যে কোন রাষ্ট্রের কোন শ্রেণী বিভাগটি তোমার কাছে অধিকতর যুক্তিযুক্ত বা গুরুত্বপূর্ণ মনে হয়েছে? যেমন আমি বোঝাতে চাচ্ছি, যেমন ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটি গণতান্ত্রিক, একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্র। ক্ষমতা বন্টনের ভিত্তিতে রাষ্ট্রকে দুভাগ, এক কেন্দ্রিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। এরকম এইখানে তোমার রাষ্ট্রের কোন শ্রেণী বিভাগটা তোমার কাছে অধিকতর ভালো লেগেছে? এই প্রশ্নের উত্তরটি তোমরা খাতায় সুন্দর করে লিখবে এবং যখন বিদ্যালয় খুলবে তোমরা তখন এই প্রশ্নের উত্তরটি বিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষককে দেখাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না, দেখা হবে অন্য কোনো ক্লাসে। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।